This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কবে এই প্রশ্ন যখন এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে যখন গোটা দেশ উত্তাল সেই সময় এই আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি তিলোত্তমার ময়না তদন্তকারী চিকিৎসক যার নাম অপূর্ব বিশ্বাস। তার দাবি তিলোত্তমার কাকা পরিচয় একজন বলেছিলেন ওই দিন পোস্টমর্টেম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোকে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টেমে দেরি হয়েছিল। বিস্ফোরক এই দাবি করছেন অপূর্ব বিশ্বাস। রবিবার পোস্টমর্টেমে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অপূর্ব বিশ্বাস এবং তিনজনকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার। শুনলেন তার বক্তব্য। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সিজার, চাঞ্চল্যকর এই দাবি, এই কথা বললে হয়তো কম বলা হবে, এক্ষেত্রে তার কাকা পরিচয় তিনি বলছেন, পাশাপাশি এটাও বলছেন তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে কাউন্সিলর। কি জানা যাচ্ছে? আর দেখো, প্রাথমিকভাবে ডক্টর অপূর্ব বিশ্বাস যিনি আরজিকর ফরেনসিক মেডিসিনের প্রধান এবং তিলোত্তমার ময়নাতদন্তের যে তিনজন চিকিৎসক ছিলেন তাদের মধ্যে একজন, তাকে ইতিমধ্যে বেশ কয়েকবার সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে এবং তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কেন এত দ্রুত দেহ সৎকার করে দেওয়া হয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেন যে তাকে চাপ দেওয়া হয়েছে, তাকে রীতিমতো হুমকি দিয়েছিলেন কোনো এক ব্যক্তি যিনি নিজেকে তিলোত্তমার কাকা হিসেবে পরিচয় দিয়েছিলেন, যদিও তিনি ব্লাড রিলেশনে কাকা নন, এবং তিনি বলেছিলেন যে আজ সেদিন রাতেই যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে, এবং তিনি তার রাজনৈতিক পরিচয়ের কথাও বলেছিলেন, তিনি প্রাক্তন কাউন্সিলর। এবং সেই সমস্ত কিছু মিলিয়ে মনে করা হচ্ছে তিলোত্তমার দাহ কার্যের সময় শ্মশানে, অর্থাৎ পানিহাটি শ্মশানে যে ব্যক্তি সই করেছিলেন সেই ব্যক্তি এই কাকা, এবং সেই বিষয়টা এই মুহূর্তে সিবিআই তদন্ত করে দেখছে এবং তার কি ভূমিকা ছিল, অর্থাৎ এই কাকা কেন এই বক্তব্য রেখেছিলেন বা এই ধরনের হুমকি দিয়েছিলেন সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সিজার। তিলোত্তমা এবার অভিযোগ করেছে, এই তিলোত্তমা কল্যাণী মেডিকেল কলেজের তিলোত্তমা, আমাদের তিলোত্তমা। মহিলাদের হোস্টেল, সেখানে মধ্যরাতে হামলা, মারধর, শ্লীলতাহানি, হুমকি, কিছুই বাদ যায়নি। কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন এই তিলোত্তমা। পাশে থাকেননি কে? অভিযোগ উল্টে ধামাচাপা দিতে চেয়েছিলেন কে? তৎকালীন অধ্যক্ষ। চোয়াল শক্ত করে তাই আজ আমাদের এই তিলোত্তমা, কল্যাণীর তিলোত্তমা বিচারের জন্য লড়াই করছেন। আরজিকরের ঘটনা অনেক কিছুই সামনে এনেছে। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, নির্যাতন, অনিয়মের ছাই চাপা ক্ষোভের আগুনকে বিদ্রোহের লেলিহান শিখায় পরিণত করেছে আরজিকর কাণ্ড। এক তিলোত্তমার মৃত্যু যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে বাংলাকে, কিন্তু সারা রাজ্যে আরও যে অনেক তিলোত্তমা রয়েছেন, যেমন নদিয়ার কল্যাণীতে। মেধাবী পড়ুয়া, বড় ডাক্তার হওয়ার স্বপ্ন, অথচ যেখানে সেই স্বপ্ন পূরণ হবে সেই ক্যাম্পাসেই যে ছড়িয়ে ভয়ঙ্কর আতঙ্ক। 29 এপ্রিল 2023 কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। অভিযোগ সমাবর্তনে যোগ না দেওয়ার ফতোয়া ছিল, সেই ফতোয়া না মানায় তিলোত্তমার উপর তৃণমূল ছাত্র নেতাদের রোষ। ইউনিয়নের কিছুজন তারা দরজা ভেঙে ঢোকে, হোস্টেলের দরজা ভেঙে ঢুকে গায়ে হাত তোলে, আমাকে ঠেলে, মানে একদম পেছনে বিছানা ছিল তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। হাসানুজ্জামান মণ্ডল যে ছিল সে এসে আমার নাকে একটা পাঞ্চ করেছিল। একজন মহিলা ডাক্তারি পড়ুয়াকে মধ্যরাতে মারধর, সেদিনের হামলায় যারা ছিল তারা কারা? তাদের মধ্যে অন্যতম যার নেতৃত্বে হয়েছে আলিম বিশ্বাস, সিদ্ধিদীপ বিশ্বাস, বিচিত্রকান্তি বালা, হাসানুজ্জামান মণ্ডল, জিদান ভার, সাগেন মুর্মু। সেদিনের রাতের কথা বলতে গিয়ে এখনো তিলোত্তমার গলা ধরে আসে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা শাসক দলের নেতা বলেই পরিচিত, তাদের সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা।
আমাদের এইটা হচ্ছে নিজেদের মধ্যে একটা ঝগড়া ছিল, যেটা আমরা দুই পক্ষ আমরা আমার বন্ধুদের মধ্যে সব মীমাংসা মিটে গেছে বর্তমান পরিস্থিতিতে। এটা পুরোপুরি একটা আমাকে জড়ানো হয়েছে। মধ্যরাতে কলেজের মহিলা হোস্টেলে ঢুকে ডাক্তারি পড়ুয়াকে মারধরের অভিযোগ। কোথায় ছিল প্রশাসন? কি পদক্ষেপ করেছিলেন কর্তৃপক্ষ? আক্রান্ত ডাক্তারি পড়ুয়ার বিস্ফোরক অভিযোগ, বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন খোদ তৎকালীন অধ্যক্ষ। কোর্টের লড়াই চলছে, কিন্তু তার মধ্যেও আমাকে নানানভাবে ফোন করে প্রিন্সিপাল স্যার বারবার বলেছে যাতে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হয় ব্যাপারটা। কি নাম এই প্রিন্সিপালের? ডক্টর অভিজিৎ মুখার্জি স্যার, মানে যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন। অভিযোগটা হচ্ছে যে তৎকালীন প্রিন্সিপাল মানে আপনি অভিজিৎ মুখার্জি পরিবারকে এই এফআইআরটা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। না, কোনো চাপ নেই, ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো হয়েছিল। ওরা বললো কি ঠিক আছে আমরাও দিয়ে নিতে চাই, ও নিতে চাই। আমরা ঠিক আছে তাহলে দুপক্ষ এসে বসে ওটাকে মীমাংসা করবেন। আক্রান্ত চিকিৎসকের আইনজীবীর বিস্ফোরক দাবি। অভিজিৎ ওই আপনার আগের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি কি বলেছিল আপনাকে? যে কেসটাকে তুলিয়ে দেওয়ার জন্য আপনাকে টাকা দেবো, আমাকে টাকার অফার করেছে কেসটা তুলে দেওয়ার জন্য। লিগাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষ তিনি আপনার নামে কমপ্লেন করছেন যে আপনি টাকার অফার করেছেন এই কেসটা তুলে দেওয়ার জন্য। না, আমার সাথে কোনো কথাও হয়নি। তিলোত্তমা কাণ্ডের পর জেলায় জেলায় থ্রেড কালচারের অনেক অভিযোগ সামনে এসেছে। আক্রান্ত চিকিৎসক বলছেন, আমি একজন তিলোত্তমা, আমার মতো হাজারটা তিলোত্তমা সবকটা মেডিকেল কলেজের মধ্যে আছে, কিন্তু সবাইকে আপনি প্রেজেন্ট করতে পারছেন না বা সবাই মুখ খুলছে না। বিচারের আশায় চোয়াল শক্ত করে লড়ে যাচ্ছেন কল্যাণী মেডিকেল কলেজের তিলোত্তমা। অভিযুক্তরা এখনো ঘুরে বেড়াচ্ছে। আবারও একই কথা বলতে পারি আর কবে? তার কারণ এবারও যে ঘটনাটা বলবো সবই ইন্টার রিলেটেড বলছি, তার কারণ এই ঘটনা একটা ঘটনা যখন গোটা দেশ উত্তাল হয়ে গিয়েছে সেই সময়ে দাঁড়িয়েও কেউ বা কারা ভয় পাচ্ছেন না। হ্যাঁ, খাস কলকাতায় হেনস্থার শিকার হতে হয়েছে আরও এক তিলোত্তমাকে। নিউ মার্কেটে এক হকার তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। সেই শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে তিনি আইনি প্যাচে পড়ে যান। হ্যাঁ, তিনি একজন কিশোরী। নিউ মার্কেটে ওই কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ এক হকারের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় অভিযোগ জানান ওই কিশোরী। নাবালিকা হওয়ায় ওই কিশোরীকে কি করা হলো? ওই কিশোরীকে হোমে পাঠিয়ে দেওয়া হলো। কোনো রকম কাউন্সেলিং ছাড়া তাকে হোমে পাঠিয়ে দেওয়া হলো। সেই সময় ওই কিশোরী অনিচ্ছা প্রকাশ করেন, তিনি যেতে চাননি। তিনি বারবার বলেন কিছুক্ষণ ওয়েট করা হোক, কিছুক্ষণ অপেক্ষা করা হোক, আমার বাবা মাকে আসতে দিন, বাবা মা বাঁকুড়া থেকে আসছে। কিন্তু কোনো রকম সে কথা শোনা হয়নি। আইনি জটের শিকার হতে হলো কিশোরীকে। শ্লীলতাহানির অভিযোগ জানাতে গিয়ে হোমবন্দি হতে হলো এই প্রতিবাদী কিশোরীকে। রাতভর হোমে থাকার পর মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। আরও মানবিক হওয়া উচিত ছিল পুলিশের, কথা বলছে শিশু সুরক্ষা কমিশন। প্রশ্ন উঠছে এরপর কি কেউ সাহস করবে? প্রশ্ন উঠছে আইন তাহলে কার জন্য? একটু দেখুন বিস্তারিতভাবে। ঘটনা শনিবার সন্ধ্যের। এক হকারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জানাতে নিউ মার্কেট থানায় যায় এই কিশোরী, কিন্তু বিচার পাওয়ার বদলে বিপত্তি বাড়ে। সেখানে তার অভিযোগ নেওয়ার পরে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি জানায় নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা, কিন্তু ছাড়েননি। আবার পুলিশ স্টেশনেই আনা হয়। তারপরে বলেন যে না এখন ছাড়া হবে না। মা প্রথমে বলেছিলেন যে ব্লাড রিলেশনের কেউ এলেই চলবে। তো আমি মা বাবাকেও জানাই, মা বাবারা বেরিয়ে গেছিলেন অলরেডি। যখন অমনি জোর করছিল যে না আসতেই হবে, এক্ষুনি আসতে হবে, না হলে হোমে নিয়ে চলে যাব, তখন আমি আমার কাকুকে জানাই। কাকু মা বাবার পৌঁছানোর আগেই পৌঁছে গেছিলেন, কিন্তু তারপরে বলে যে না ব্লাড রিলেশনের হলেও হ্যান্ড ওভার করবো না, মা বাবা ছাড়া কারুর হাতেই যাওয়া যাবে না। বাবা মা বাঁকুড়া থেকে এসে না পৌঁছনোয় আইনি জটের শিকার হয় নির্যাতিতা। অভিযোগ কাউন্সেলিং ছাড়াই হোমে যেতে বাধ্য করা হয় অনিচ্ছুক ওই কিশোরীকে। আমার বাবা মা তো এখান থেকে দূরে থাকে, তো কলকাতার বাইরে থাকে। ওখান থেকে আসতে মোটামুটি 6-7 ঘন্টা সময় লাগবে কলকাতায়। তো আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে তাদেরকে যেন আসার সময়টুকু দেয়। রাত্রি হয়ে গেছিলো, 10টা বাজছিল। কিছুতেই শুনতে চাইনি। মানে প্রচুর হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে কালকে। তারপরে জোর জবরদস্তি করে আমাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে পুলিশ কি একটু মানবিক হতে পারতো না? আজকে যদি এটা যখন অন্য মেয়েরা, অন্য ছেলেরা বা নাবালক তারা জানতে পারবে বা শুনতে পারবে, তখন তারা থানায় যেতে ভয় পাবে এই জন্য যে আমি তো কমপ্লেন করতে যাব, কমপ্লেন নিতে দেরি হলে আমাকে হোমে পাঠিয়ে দেবে। হোম দেখুন খুব একটা ভালো অভিজ্ঞতার জায়গা নয়, জেলের সঙ্গে কিন্তু খুব একটা তফাৎ নেই হোমের। দ্বিতীয়ত হচ্ছে তাহলে রাস্তায় তো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বেরোতে পারবে না, তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলবে যে তোমার বাবা মা বাইরে আছে, আসতে পারছে না, তাহলে 3টে রাত হোমে গিয়ে।
শ্লীলতাহানির অভিযোগ জানাতে গিয়ে শেষ পর্যন্ত রাতভর হোমেই কাটাতে হয় কিশোরীকে। তার বক্তব্য যা শিক্ষা হওয়ার হয়ে গিয়েছে। মানে এইটাতে মনে হচ্ছে যে পরের বার থেকে যদি কোনো বিপদে পড়ি তো আমার পুলিশে যাওয়ার কোনো দরকার নেই, বা যদি কোনো বিপদ সামনেও দেখি সেটাও আমি গিয়ে আর জানাবো না। এটার থেকে এটাই মনে হচ্ছে। আপনার কি মনে হয় যে পুলিশ আর একটু কোঅপারেট কখনো করা উচিত ছিল? ঘটনায় হতবাক কিশোরীর মা বাবাও। তাদের বক্তব্য, পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে মেয়ে কি এমন অপরাধ করলো যার জন্য এত বড় হেনস্থার মুখে পড়তে হলো তাকে। 5:30 থেকে রাত্রি 2টা অবধি স্টিল নাও বসিয়ে রেখে মেয়ে কাঁদতে উঠেছে, কিছুতেই যাবে না, টেনে হিজড়ে তাকে গাড়িতে তোলা হয়েছে। এটা কি ধরনের আইন? তাহলে আইন কি মানুষের জন্য? আমার যেটা মনে হয়, ওর এই 17 বছর বয়সে হচ্ছে ওর মেরুদণ্ডটা শক্ত হওয়ার আগেই ভেঙে দিল। ও কাঁদতে আমি শুনতে পাচ্ছি, আমি যখন ফোন করেছি অন্যদেরকে তখন আমি শুনতে পাচ্ছি কাঁদতে বলছে আমি আর কোনো দিন, আমাকে যে যাই করুক, আমাকে যত আমার সাথে বাজে ব্যবহার হোক, আমি কোনো দিন হচ্ছে কমপ্লেন জানাতে যাব না। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে সরব হয়েছেন টলিউডের কলাকুশলীরা। এই ঘটনাতেও অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। যে এখনো বেঁচে আছে সেটা ওর কপাল। এক্ষুনি যারা ওর সাথে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যদি এক্ষুনি অ্যারেস্ট না করা হয়, এক্ষুনি শাস্তি না দেওয়া হয়, কাল বাদ পরশু মেয়েটা বেঁচে থাকবে তার কি গ্যারান্টি? আমি জানতে চাই পুলিশের কাছে। পুলিশ অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করেছে, তবে পুরো ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তিলোত্তমা কাণ্ডের পর এত কিছু ঘটে গেলেও কিছু মানুষের মানসিকতার বদল হয়নি। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায় ও সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা। এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুবককে বেঁধে নির্মম প্রহার করা হলো। লাঠি বাঁশ দিয়ে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। মালদার ডাহুকা গ্রামের ঘটনা। যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুরে। খবর পেয়ে চাঁচলের SDPOর নেতৃত্বে পুলিশ ওই যুবককে উদ্ধার করে। আমার সহকর্মী সুব্রতোষ রয়েছে। সুব্রতোষ, হঠাৎ করে কি এমন হলো যে এভাবে এতটাই অসহিষ্ণুতার এই ছবি? কারা মারছে? তারা কারা? কি এমন অপরাধে তাকে এভাবে প্রহার করা হচ্ছে? কি জানা যাচ্ছে? আর দেখো, নজরুল আলী এখনো পর্যন্ত তার পরিচয় পাওয়া গেছে। নজরুল আলী তারপর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রামের বাসিন্দা সে, এবং সেখানে সে গেছিল। গ্রামের কয়েকজন মিলে তার বিরুদ্ধে অভিযোগ করে যে স্থানীয় এক মহিলার সঙ্গে তার সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কের জেরেই তাকে ধরে তারা কয়েকজন মিলে নিজেরাই একরকম বিচার করে নিয়ে তাকে শাস্তি বাবদ তাকে ধরে মারধর শুরু করে দেয়। এবং শুধু মারধর করে না, সেই ছবিতেই সেই ভাইরাল ভিডিও, সেখানেও এটা স্পষ্ট দেখা যাচ্ছে তার গলায় ফাঁস দিয়ে তাকে প্রায় শ্বাসরোধ করে মেরে ফেলার মতো চেষ্টা করা হয়। নাম ওর নজরুল আলী, তা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রামের বাসিন্দা সে তার বিরুদ্ধে কয়েকজন মানুষ তাকে একটি মহিলার সঙ্গে তার সম্পর্ক। ধন্যবাদ সুব্রতোষ, ধন্যবাদ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, ভাইরাল হয়েছে ভিডিও, যদিও ছবির সত্যতা TV9 বাংলা যাচাই করেনি।